আসসালামু আলাইকুম। চতুর্থ বর্ষ কলেজ সম্মান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা ম্যাট্রিক স্পেসের কিছু সংজ্ঞা এবং কিছু থিওরাম নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিমিট পয়েন্ট, যেটাকে অ্যাকোমোডেশন পয়েন্টও বলা হয়, ক্লাস্টার পয়েন্ট অথবা কনডেনসেশন পয়েন্ট। অর্থাৎ এখানে সবগুলো একই জিনিস, তবে লিমিট পয়েন্ট শব্দটাই বেশি প্রচলিত। ম্যাট্রিক স্পেসে একটা সেটের লিমিট পয়েন্ট বলতে আমরা কী বুঝি সেটা নিয়ে এখানে আলোচনা করব। লেট এক্স কমা ডি বি ম্যাট্রিক স্পেস, এটা একটা ম্যাট্রিক স্পেস অ্যান্ড এ ইজ এ সাবসেট অফ ইট। এ হচ্ছে সেটার একটা সাবসেট, অর্থাৎ এখানে এ হচ্ছে ম্যাট্রিক স্পেসের সাবসেট। দেন এ পয়েন্ট, ছোট হাতের এ অফ এক্স, অর্থাৎ এখানে এটা নেওয়া হয়েছে এক্স থেকে, ম্যাট্রিক স্পেস থেকে। দেন এ পয়েন্ট, ছোট হাতের এ অফ এক্স ইজ সেড টু বি লিমিট পয়েন্ট অফ এ, অর্থাৎ এক্সেরই একটা বিন্দুকে এ সেটের লিমিট পয়েন্ট বলা হবে। মনে রাখবে এখানে দেখো, যাকে লিমিট পয়েন্ট বলা হচ্ছে সে হচ্ছে ম্যাট্রিক স্পেসের একটা বিন্দু, অর্থাৎ এক্সের একটা বিন্দু। সেটা এতে আছে কি না আমরা জানি না, এতে থাকতেও পারে নাও পারে, তবে সেটা হচ্ছে ম্যাট্রিক স্পেসের একটা বিন্দু। সেই বিন্দুটাকে আমরা এ সেটের লিমিট পয়েন্ট বলবো ইফ এভরি ওপেন স্পেয়ার সেন্টার্ড অ্যাট এ, একে কেন্দ্র করে যত ওপেন স্পেয়ার তৈরি করা যাবে সেটা কি করবে, কন্টেইনস ধারণ করবে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এ, এ সেটের একটা বিন্দু, আদার দেন এ, ছোটো হাতের এ বাদ দিয়ে। অর্থাৎ এখানে জিনিসটা কি, যে আমরা ম্যাট্রিক স্পেসের একটা সাবসেট নিলাম সেটা হচ্ছে এ, ম্যাট্রিক স্পেসের একটা বিন্দু নিলাম সেটা ছোটো হাতের এ, ছোটো হাতের এই বিন্দুটাকে বড় হাতের এ সেটের লিমিট পয়েন্ট অথবা অ্যাকুমুলেশন পয়েন্ট অথবা ক্লাস্টার পয়েন্ট অথবা কনডেনসেশন পয়েন্ট বলা হবে যদি একে কেন্দ্র করে যত ওপেন স্পেয়ার তৈরি করা যাবে। অর্থাৎ এখানে ওপেন স্পেয়ার সংখ্যা আমি ইতিমধ্যে আলোচনা করেছি। একে কেন্দ্র করে একে কেন্দ্র করলাম এবং ওপেন স্পেয়ারের ব্যাসার্ধ নিলাম আর, একে কেন্দ্র করে যত ওপেন স্পেয়ার তৈরি করা যাবে, যত ওপেন স্পেয়ার একে কেন্দ্র করে যত ওপেন স্পেয়ার তৈরি করা যাবে, প্রত্যেকটা ওপেন স্পেয়ারের ভিতরে সেই ওপেন স্পেয়ার কী করবে, কন্টেইনস ধারণ করবে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এ, এ সেটের কমপক্ষে একটা বিন্দু সে ধারণ করবে, আদার দেন এ, ছোটো হাতের এ বাদ দিয়া। আমরা ছোটো হাতের একে নিয়েছিলাম এক্স থেকে, সেটা এতে আছে কিনা আমরা জানি না, এতে থাকতেও পারে নাও পারে, তবে এই ছোটো হাতের এ বাদ দিয়া বড় হাতের এ সেটের কমপক্ষে একটা বিন্দু হলেও থাকতে হবে। তাহলে কথাটা কি হলো, যত ওপেন স্পেয়ার একে কেন্দ্র করে তৈরি করা যাবে, প্রত্যেকটা ওপেন স্পেয়ারের মধ্যে এ সেটের, বড় হাতের এ সেটের কমপক্ষে একটা বিন্দু হলেও পাওয়া যাবে ছোট হাতের এ বাদ দিয়া। এখন এই কথাটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখছি কীভাবে, দ্যাট ইজ, একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওপেন স্পেয়ার যার কেন্দ্র হচ্ছে এ, ব্যাসার্ধ হচ্ছে আর। আর যেহেতু ছোট হাতের এ বাদ দিয়ে বলছে, বলছে কন্টেইনস অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এ, এ সেটের একটা বিন্দু ধারণ করবে আদার দ্যান এ, এ বাদ দিয়া। তাহলে এই যে এই বড় হাতের এ সেটের একটা বিন্দু ধারণ করবে এ বাদ দিয়া, সেই জন্য বড় হাতের এ সেট থেকে সেই এ বাদ দিয়ে দিছি। এই যে এই বড় হাতের এ সেট থেকে এ বাদ দিয়ে দিলাম, তাহলে বড় হাতের এ সেট থেকে ছোট হাতের এই বিন্দুটা সেটটা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে যেই সেটটি তৈরি হবে সেটার সাথে ওপেন স্পেয়ারের ইন্টারসেকশন নিলে ফাঁকা হবে না। তার মানে কি, তার মানে এই সেট, তার মানে এই দুটো সেটের ইন্টারসেকশনের ভিতরে কমপক্ষে একটা বিন্দু হলেও পাওয়া যাবে। তাহলে এটা দিয়ে কী বোঝা যাচ্ছে, আমি এই ওপেন স্পেয়ারের ভিতরে এ সেটের একটা বিন্দু হলেও পেয়ে গেলাম, ফাঁকা যেহেতু না, কমপক্ষে একটা বিন্দু হলেও আছে। তাহলে কথাটা কি দাঁড়ালো, কথাটা হচ্ছে যে বড় হাতের এ সেট থেকে ছোটো হাতের এই বিন্দু বাদ দিয়ে দিলাম, তার সাথে ওপেন স্পেয়ারের ইন্টারসেকশন নিলাম। তাহলে এই এই নিলেলে এই ইন্টারসেকশন নেওয়ার পরে এই সেটটা ফাঁকা হবে না, তার মানে এই সেটের ভিতরে একটা বিন্দু হলেও পাওয়া যাবে অ্যাটলিস্ট। তো সেই একটা বিন্দু কোথায় থাকবে, ওপেন স্পেয়ারেও আছে। তাহলে ওপেন স্পেয়ারের ভিতরে একটা বিন্দু পাওয়া গেছে, সেই বিন্দুটা কোথায় আছে, অবশ্যই বড় হাতের এ সেটে আছে, তবে ছোটো হাতের এ বাদ দিয়া। যেই কথাটাকে আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখলাম সেটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম। তাহলে এভরি ওপেন স্পেয়ার সেন্টার্ড এট এ উইথ রেডিয়াস আর কন্টেইনস অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এ আদার দেন ছোটো হাতের এ।
তার মানে বড় হাতের এ সেটের ছোট হাতের এই বিন্দু বাদ দিয়া প্রত্যেকটা ওপেন স্কোয়ারের ভিতরে একে কেন্দ্র করে যত এফ তৈরি করা যাবে প্রত্যেকটা ওপেন স্কোয়ারের ভিতরে এ সেটের একটি মাত্র বিন্দু হলেও পাওয়া যাবে। যদি ছোট হাতের একে কেন্দ্র করে যত ওপেন স্কোয়ার তৈরি করা যাবে সকল ওপেন স্কোয়ার এই শর্তটির মানে তখন ছোট হাতের এই বিন্দুটাকে বলা হবে লিমিট পয়েন্ট অফ বড় হাতের এ। তাহলে খেয়াল করে দেখো লিমিট পয়েন্ট এখান থেকে এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা কিন্তু একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে, সেটা হচ্ছে এ বিন্দুটা আছে আমার এক্সে, সেটা বড় হাতের এ সেটে আছে কি না সেটা কিন্তু আমরা বলতে পারছি না। এটা ছোট হাতের এই বিন্দুটা বড় হাতের এ সেটে থাকতেও পারে নাও পারে, তবে সে কোথায় আছে এক্সে। আর আবার একটা জিনিস হচ্ছে এ হলো এক্স এর সাবসেট, এ হলো এক্স এর সাবসেট। তাহলে ছোট হাতের এ কে কেন্দ্র করে ছোট হাতের এ কে কেন্দ্র করে যত ওপেন স্কোয়ার তৈরি করা যাবে সকল ওপেন স্কোয়ারের ভিতরে এ সেটের কমপক্ষে একটা বিন্দু হলেও পাওয়া যাবে। এই অবস্থাটা যদি হয় তখন ছোট হাতের এ কে বলা হবে লিমিট পয়েন্ট অফ বড় হাতের এ। এখন আসো ডিরাইভড সেট অফ এ, বা একটা সেটের ডিরাইভড সেট বলতে আমরা কি বুঝি? একটা সেটের ডিরাইভড সেট বলতে আমরা কি বুঝি? লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক স্পেস অ্যান্ড এ ইজ এ সাবসেট অফ ইট। তার মানে এখানে এ হচ্ছে এক্স এর সাবসেট, এক্স এর সাবসেট। দেন দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ is called the derived set of A and it is denoted by A prime or D of A. তাহলে এটা আসলে কিছুই না, একটা ম্যাট্রিক স্পেসের একটা সাবসেট নিলাম এ, এই বড় হাতের এ সেটের যত লিমিট পয়েন্ট আছে সকল লিমিট পয়েন্ট নিয়ে যে সেট সেটাই হচ্ছে ডিরাইভড সেট অফ এ। তাহলে ডিরাইভড সেট মানে হচ্ছে ওই সেটের যত লিমিট পয়েন্ট আছে সবাই। তাহলে এটাই হচ্ছে মূল কথাটা, যে একটা ম্যাট্রিক স্পেসের একটা সাবসেট নিলাম, এই সাবসেট হচ্ছে এ, বড় হাতের এ সেটের যত লিমিট পয়েন্ট আছে সব লিমিট পয়েন্ট নিয়ে যে সেট সেটাকে তৈরি হবে ডিরাইভড সেট। এখন লিমিট পয়েন্ট যদি একটাও না থাকে তাহলে ডিরাইভড সেটটা হবে ফাঁকা সেট। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। প্রথমে আসো ক্লোজড সেট কাকে বলে, ম্যাট্রিক স্পেসের মধ্যে ক্লোজ সেটের সংজ্ঞা কি? লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক স্পেস অ্যান্ড এ ইজ এ সাবসেট অফ ইট। এ হচ্ছে এক্স এর সাবসেট। দেন দ্য সেট এ ইজ কল্ড ক্লোজড if and only if, যদি এবং কেবল যদি it contains all its limit points। তার মানে যে এ সেটকে ক্লোজড বলা হবে যদি এ সেটের ভিতরে তার সকল লিমিট পয়েন্ট থাকে। লিমিট পয়েন্টের সেটকে আমরা প্রকাশ করেছিলাম, মানে ডিরাইভ সেট যেটা এ প্রাইম দিয়ে প্রকাশ করছি, অথবা আমরা ডি অফ এ দিয়ে প্রকাশ করেছি। তাহলে এই হলো আমাদের লিমিট পয়েন্ট। তাহলে এই লিমিট পয়েন্ট বলছে দিচ্ছে দেন দ্য সেট এ ইজ কল্ড ক্লোজড ইফ অ্যান্ড অনলি ইফ ইট কন্টেন্স অল ইটস লিমিট পয়েন্টস। তার মানে এ ধারণ করবে তার সকল লিমিট পয়েন্টকে। এই যে এটা হচ্ছে সকল লিমিট পয়েন্টের সেট, এ সেটাকে ধারণ করবে। তাহলে দেন দ্য সেট এ ইজ কল্ড ক্লোজড ইফ অ্যান্ড অনলি ইফ ইট কন্টেন্স, ইট কন্টেন্স মানে এ কন্টেন্স, এ কাকে ধারণ করবে? অল ইটস লিমিট পয়েন্ট, সে তার সকল লিমিট পয়েন্টকে ধারণ করবে। অর্থাৎ এই শর্তটা যদি মানে তখনই বড় হাতের এ সেটটাকে বলা হবে ক্লোজড সেট। তাহলে লেট আস কনসিডার এ ম্যাট্রিক স্পেস এক্স কমা ডি অ্যান্ড এ ইজ এ সাবসেট অফ ইট। অর্থাৎ এ হচ্ছে এক্স এর সাবসেট, এখানে মনে রাখতে হবে এ হচ্ছে এক্স এর সাবসেট। এখন এই বড় হাতের এ সেটটাকে ক্লোজড বলা হবে যদি বড় হাতের এ সেটটা তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে, তার মানে তার ডিরাইভ সেটটা যদি এর সাবসেট হয়। এখানে আমি অর দিয়ে আরেকটা সংজ্ঞা লিখেছি, অর লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক স্পেস অ্যান্ড এ ইজ এ সাবসেট অফ ইট, দেন দ্য সেট এ ইজ called closed if and only if its complement is open। হ্যাঁ, একটা সেটের কমপ্লিমেন্ট যদি ওপেন হয় সেটটা হয়ে যাবে ক্লোজড। একটা সেটের কমপ্লিমেন্ট যদি ওপেন হয় সেটটা হয়ে যাবে ক্লোজড। ক্লোজ সেটের কমপ্লিমেন্ট ওপেন, ওপেন সেটের কমপ্লিমেন্ট হচ্ছে ক্লোজড। তাহলে যদি বড় হাতের এ সেটটাকে আমরা ক্লোজড বলতে যাই তাহলে তার কমপ্লিমেন্টও হতে হবে ওপেন। এটা হচ্ছে আরেকভাবে একটা ওপেন কমপ্লিমেন্ট দিয়ে সংজ্ঞা দিয়েছি, তবে আমরা এই সংজ্ঞাটাই ব্যবহার করব, সাধারণত ম্যাট্রিক স্পেসে এই সংজ্ঞাটাই আমরা ব্যবহার করব। এখন আসো একটা থিওরাম আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে লেট কি লিখেছি থিওরাম এ সেট এফ ইন এ ম্যাট্রিক স্পেস এক্স, সেটটা হচ্ছে এফ in a metric space x comma d, a set f in a metric space x comma d is closed হবে যদি এবং কেবল যদি if and only if
ইট কন্টেন্স ইটস লিমিট পয়েন্টস। এই যে এইখানে যে কথাটা আমি বলছিলাম সেটাই, ইট কন্টেন্স ইট লিমিট পয়েন্টস, দ্যাট ইজ এত। আমরা যেটাকে সংজ্ঞা হিসেবে ব্যবহার করেছি এখানে, সেটাকে থিওরেম হিসেবে আমরা এখন প্রমাণ করতে যাচ্ছি। এই কথাটাকে যদি ঘুরেই লেখা যায়, তার মানে হচ্ছে এটা, এই তাহলে এই তার মানে এফ সেটটা তার লিমিট পয়েন্টকে কন্টেইন করতেছে। তাহলে একটা ম্যাট্রিক স্পেসের সাবসেট নিলাম এফ, তাহলে এফ ইজ এ সাবসেট অফ এক্স, আর এক্স কমা ডি হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস, আর এক্স এরই একটা সাবসেট হচ্ছে এফ। এফ ইজ ক্লোজড ইফ অ্যান্ড অনলি ইফ ইট কন্টেন্স ইটস লিমিট পয়েন্ট। সে তার লিমিট পয়েন্টকে ধারণ করে, তার মানে সে তার ডিরাইভড সেটকে ধারণ করে, কারণ ডিরাইভড সেট হচ্ছে সকল লিমিট পয়েন্ট নিয়ে যে সেট সেটাই। আচ্ছা, তাহলে ইফ অ্যান্ড অনলি বলা আছে, তাহলে আমরা যদি, তাহলে নেসেসারি কন্ডিশন কি, বড় হাতের এফ সেটের যদি আমি ক্লোজড ধরে নিই, প্রমাণ করবে এফ প্রাইম ইজ সাবসেট অফ এফ। এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, যেহেতু ইফ অ্যান্ড অনলি, সেই জন্য নেসেসারি কন্ডিশন লিখেছি লেট এফ ইজ ক্লোজড, শুরুতেই ধরে নিচ্ছি এফ ইজ ক্লোজড। আমরা প্রমাণ করবো এই জায়গাটা, এই যে এই জায়গাটা প্রমাণ করবো, ধরে নিচ্ছি এফ ইজ ক্লোজড, লেট এফ ইজ ক্লোজড। এফ যদি ক্লোজড হয় তাহলে এফ এর কমপ্লিমেন্ট ওপেন, এফ এর কমপ্লিমেন্ট হবে ওপেন। তো আমরা ম্যাট্রিক স্পেসে ওপেন সেটের সংখ্যা দিয়েছি, সেই মোতাবেক কী হচ্ছে, যেহেতু এফ এর কমপ্লিমেন্ট ওপেন, এই যে এই সেটটা ওপেন, উই নিড টু শো দ্যাট, আমরা আসলে এটা দেখাতে চাই, হ্যাঁ এটা দেখাতে চাই। এখন দেখো, আমরা যেহেতু এফ এর কমপ্লিমেন্টকে ওপেন প্রমাণ করতে চাই, যদি কোনো কারণে এফ এর কমপ্লিমেন্ট ফাঁকা সেট হয়, যদি কোনো কারণে এফ এর কমপ্লিমেন্ট ফাঁকা সেট হয়, সরি, যদি এফ এর ডিরাইভ সেট এফ প্রাইম, যদি কোনো ডিরাইভ সেট ফাঁকা হয়, তাহলে ফাঁকা সেট তো সকল সেটেরই সাবসেট। তখন এই এফ প্রাইম যদি এমটি হয়, তাহলে এমটি সেট ইজ সাবসেট অফ এফ। এটা তো ঠিকই আছে, এমটি সেট সকল সেটেরই সাবসেট, সকল সেটেরই সাবসেট। তাহলে তো প্রমাণ হয়েই যাবে, যদি এ প্রাইম যদি এ প্রাইমটা ফাঁকা সেট হয়, যদি এ প্রাইমটা কোনো কারণে ফাঁকা সেট হয়, তাহলে তো প্রমাণ হয়েই গেল। এখন আসো, যদি এ প্রাইমটা ফাঁকা না হয়, যদি ফাঁকা না হয়, এখানে একটু ভুল হয়েছে আমার, প্রিন্টিং মিস্টেক, সেটা একটু ধরে নিই, এখানে একটা প্রাইম হবে, এইখানে একটা প্রাইম হবে, অর্থাৎ এখানে এটা হবে, এই জিনিসটা হবে এরকম, আমি একটু এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে এফ প্রাইম ইজ নট ইকুয়াল টু ফাঁকা সেট। হ্যাঁ, যদি এই প্রাইমটা ফাঁকা না হয়, তাহলে এই প্রাইমের ভিতরে একটা বিন্দু আছে, সেই বিন্দু কমপক্ষে একটা হলো, সেটার নাম দিয়েছি আমি এক্স, একটা বিন্দু নিলাম, দ্যাট ইজ এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ। হ্যাঁ, এই প্রাইম মানেটা কি, এই প্রাইম মানে হচ্ছে সকল, এই যে এই প্রাইম মানেটা কি, সকল লিমিট পয়েন্টের সেট। তাহলে এই প্রাইম মানে সকল লিমিট পয়েন্টের সেট, এফ এর সকল লিমিট পয়েন্টের সেট। তাহলে এক্স যদি এ প্রাইমে থাকে, তার মানে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ। এক্স হচ্ছে এক্স এর একটি লিমিট পয়েন্ট, এক্স হচ্ছে এক্স এর একটি লিমিট পয়েন্ট, এটা মনে রাখবা, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ। এখন লিমিট পয়েন্টের সংখ্যা ব্যবহার করবো আমরা। আচ্ছা, ইফ এক্স বিলংস টু এফ এর কমপ্লিমেন্ট, দেন এক্স বিলংস টু অ্যান ওপেন সেট। আচ্ছা, আমরা আমরা মূলত আমরা এখানে বলেছিলাম যে এক্স বিলংস টু এফ প্রাইম, তার মানে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ, এই কথাটা মাথায় রেখো, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ, এইটুকু যদি আমরা থাকি, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ। পরবর্তীতে বলা হচ্ছে এক্সটাকে যদি এফ এর কমপ্লিমেন্টে পাওয়া যায়, দ্যাট ইজ এক্স বিলংস টু অ্যান ওপেন সেট। হ্যাঁ, আমি কিন্তু শুরুতেই ধরেছি এফ ক্লোজড, যেহেতু এফ ক্লোজড ধরেছি, তাহলে এফ এর কমপ্লিমেন্ট ওপেন, তাহলে এফ এর কমপ্লিমেন্ট ওপেন, তাহলে এক্সটা আছে একটা ওপেন সেটে, দ্যাট ইজ এক্স বিলংস টু অ্যান ওপেন সেট। এক্স হচ্ছে একটা ওপেন সেটের সদস্য, এক্স যদি একটা ওপেন সেটের সদস্য হয়, সো দেয়ার এক্সিস্ট, ওপেন সেটের সংজ্ঞা অনুযায়ী যদি কোনো একটা বিন্দু যদি একটা ওপেন সেটে থাকে ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে, তাহলে সেই বিন্দুকে কেন্দ্র করে একটা ওপেন স্পেয়ার তৈরি করা যাবে, যে ওপেন স্পেয়ারটা পুরোপুরি ওই সেটের সাবসেট। যেহেতু এক্স বিলংস টু অ্যান ওপেন সেট, সো দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্পেয়ার। এক্সকে কেন্দ্র করে একটা ওপেন স্পেয়ার তৈরি করতে পারবো, যে ওপেন স্পেয়ারটা পুরোপুরি এফ এর কমপ্লিমেন্টের সাবসেট। কারণ কি, কারণ এফ এর কমপ্লিমেন্টটা হচ্ছে ওপেন সেট। আমি যদি ধরে নিচ্ছি আর কি,
এফ এর কমপ্লিমেন্ট ওপেন এবং এক্স যদি এফ এর কমপ্লিমেন্টে থাকে, তাহলে এক্স এফ এর কমপ্লিমেন্টে থাকা মানে হচ্ছে এক্স ইজ এন এলিমেন্ট অফ এন ওপেন সেট। তাহলে এক্স যদি কোনো একটা ওপেন সেটের সদস্য হয়, তাহলে এক্সকে কেন্দ্র করে একটা ওপেন স্পেস তৈরি করা যাবে এস এক্স কমা আর, যেটা এফ এর কমপ্লিমেন্টের ভিতরে পুরোপুরি থাকবে। বাট as x comma r is subset of f in complement contradicts the fact that x belongs to f prime। আচ্ছা, এই যে একটা ওপেন স্পেস তৈরি করা হয়েছে, এই ওপেন স্পেসটা এফ এর কমপ্লিমেন্টে আছে, এফ এর কমপ্লিমেন্টে আছে। যদি এক্স লিমিট পয়েন্ট হয়, না এক্স তো আমরা আগের পাতায় বলেছি, যে আগের পৃষ্ঠে আমরা বলেছি এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ, এখানে আমরা বলেছি এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ। এক্স যেহেতু এফ এর লিমিট পয়েন্ট, সুতরাং এক্সকে কেন্দ্র করে যত ওপেন স্পেস তৈরি করা যাবে, সেই ওপেন স্পেসের ভিতরে এফ এর কমপক্ষে একটা বিন্দু হলেও পাওয়া যাবে এক্স বাদ দেওয়া। যেহেতু এক্সটার লিমিট পয়েন্ট, তাহলে এক্সকে কেন্দ্র করে যত ওপেন স্পেস তৈরি করা যাবে, সেই ওপেন স্পেসের ভিতরে বড় হাতের এফ এর কমপক্ষে একটা বিন্দু হলেও পাওয়া যাবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সকে কেন্দ্র করে একটা ওপেন স্পেস তৈরি করা গেছে, যেটা পুরোপুরি এফ এর বাইরে আছে, এফ এর কমপ্লিমেন্ট মানে এফ এর বাইরে। তার মানে কি, এই ওপেন স্পেয়ারের কোনো বিন্দু, এই ওপেন স্পেয়ারের কোনো বিন্দুই এফ এর মধ্যে নাই। এই এক্সকে কেন্দ্র করে যে ওপেন স্পেয়ার তৈরি করলাম, সেটার কোনো বিন্দুই যদি এফ এর মধ্যে না থাকে, সেখান থেকে প্রমাণিত হচ্ছে যে বোঝা যাচ্ছে যে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ। এক্স যদি লিমিট পয়েন্ট অফ এফ না হয়, তাহলে তো এক্স আর এফ প্রাইমে থাকবে না। এই যে দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট এক্স বিলংস টু এফ প্রাইম। এক্স বিলংস টু এফ প্রাইম মানে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ। আমরা তো আগের পৃষ্ঠায় বলেছি এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ, এই যে আমাদের এখানে বলা আছে এত ইজ এ লিমিট পয়েন্ট অফ এফ, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে। আর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটা তো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স যদি লিমিট পয়েন্ট হয়, তাহলে তো আমার এটা হওয়া যাবে না। এক্সকে কেন্দ্র করে যে ওপেন স্পেস তৈরি করা যাবে, সেটার ভিতরে এফ এর কমপক্ষে একটা বিন্দুও পাওয়া যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ওপেন স্পেস পুরোপুরি এফ এর বাইরে আছে, এফ এর কোনো বিন্দুই এখানে নাই। সুতরাং এখান থেকে এক্সটা যে এফ এর লিমিট পয়েন্ট, সেটা কন্ট্রাডিকশন তৈরি করছে, বিরোধ তৈরি করছে। এখন বিরোধটা কেন তৈরি করছে? ওই যে আমরা ধরেছিলাম ইফ এক্স বিলংস টু এফ এর কমপ্লিমেন্ট, এই যে জায়গাটা ধরেছিলাম, ইফ যদি দিয়ে বলছিলাম, এই যদি বলার কারণে আমার এখানে কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। সুতরাং আমার এই যদিটা ঠিক নয়, অর্থাৎ এফ বিলংস টু এফ এর কমপ্লিমেন্ট, এটা ঠিক নয়। তাহলে যেহেতু এটা এফ এর কমপ্লিমেন্টে আছে, এক্স এটা ধরে নিয়েছে, এটা ঠিক নয়। দেয়ারফর লিখেছি এক্স বিলংস টু এফ এর কমপ্লিমেন্ট ইজ নট ট্রু, এটা সত্য না। তাহলে এক্স যদি এফ এর কমপ্লিমেন্টে না থাকে, তাহলে এক্স তার বাইরে আছে, এফ এর কমপ্লিমেন্টের বাইরে আছে, আর এফ এর কমপ্লিমেন্টের বাইরে থাকা মানে এক্স এফ এ আছে। দেয়ারফর এক্স বিলংস টু এফ এর কমপ্লিমেন্ট ইজ নট ট্রু, অর্থাৎ এই কথাটা সত্য না। এই কথাটা সত্য না। কেন সত্য না? কারণ আমরা কন্ট্রাডিকশন তৈরি করছি। তো এই কথাটা সত্য না মানে এক্স এফ এর কমপ্লিমেন্টে নাই, এক্স এফ এর কমপ্লিমেন্টে নাই মানে এক্স এফ এর কমপ্লিমেন্টের বাইরে আছে, এফ এর কমপ্লিমেন্টের বাইরে মানে এফ, তার মানে এক্স এফ এ আছে। তাহলে আমরা কি প্রমাণ করলাম? আমরা এক্স নিয়েছিলাম, আমরা এক্স নিয়েছিলাম এফ প্রাইম থেকে। এখন আমরা প্রমাণ করেছি এক্স এফ এ আছে। তাহলে নিলাম এক্স এফ প্রাইম থেকে, প্রমাণ করলাম এক্স এফ এ আছে। সুতরাং প্রমাণিত হলো এফ প্রাইম ইজ সাবসেট অফ এফ, এফ প্রাইম ইজ সাবসেট অফ এফ। এটাকে যদি ঘুরেই লিখি তাহলে এটা হচ্ছে, উল্টে লিখলে এটা হচ্ছে। এটাকে বলা হয় এফ ইজ এ এটাকে বলা হয় এফ ইজ এ সুপার সেট অফ এফ প্রাইম, এটাকে বলা হয় এফ ইজ এ সুপার সেট অফ এফ প্রাইম। তাহলে তো এটাই আমাদের প্রমাণ করার কথা। তাহলে আমরা এফটাকে ক্লোজড ধরে নিয়েছি, প্রমাণ করেছি এটা। তাহলে আমার নেসেসারি পার্ট যেটা, সেটা প্রমাণিত হলো। এবার হচ্ছে কনভার্স পার্ট, বিপরীত পার্টটা। এবার আমরা উল্টাটা ধরে নেব। কনভার্সলি সাপোজ দ্যাট এফ ইজ এ সুপার সেট অফ এফ প্রাইম, মানে আমরা এই জায়গাটা এখন সত্য ধরে নেব, এই জায়গাটা সত্য ধরে নিয়ে প্রমাণ করব এফটা ক্লোজড। উই শ্যাল প্রুভ দ্যাট এফ ইজ ক্লোজড, এটা আমরা প্রমাণ করব। যদি এফ এর কমপ্লিমেন্ট এমটি হয়, যদি এফ এর কমপ্লিমেন্ট এমটি হয়, তা আমরা জানি এমটি সেট ওপেন, তখন এফ এর কমপ্লিমেন্ট ওপেন হয়ে যাবে। আর এফ এর কমপ্লিমেন্ট যদি ওপেন হয়, তাহলে এফটা ক্লোজ হয়ে যাবে, এফটা ক্লোজড হয়ে যাবে। সুতরাং এখানে আর প্রমাণ করার কিছু নাই। তাহলে যদি এফ এর কমপ্লিমেন্ট ওপেন হয়, এমটি সেট হয়, আর এমটি সেট যেহেতু ওপেন, সেই ক্ষেত্রে এফ এর কমপ্লিমেন্ট ওপেন হয়ে যাবে। এফ এর কমপ্লিমেন্ট ওপেন হলে এফটাও ক্লোজড হয়ে যাবে, এফটাও ক্লোজ হয়ে, তাহলে এফ এর কমপ্লিমেন্ট ইজ ওপেন বিকজ এমটি সেট ইজ ওপেন। এখানে আমরা একটা কথা লিখতে পারি,
যেটা এখানে লেখা হয় নাই সেটা হচ্ছে এরকম, এখানে অর্থাৎ এই জায়গাটার মধ্যে আমরা লিখতে পারি সো তাহলে এফ এর কমপ্লিমেন্ট যদি ওপেন হয় এফ ইজ ক্লোজড, এফ ইজ ক্লোজড। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ ইজ ক্লোজড। তাহলে এফ এর কমপ্লিমেন্ট ফাঁকা হলে এফ ক্লোজ ফর্ম নিতে হবে। এবার ধরুন নিচ্ছি এফ এর কমপ্লিমেন্ট ফাঁকা না, এফ এর কমপ্লিমেন্ট ফাঁকা না, তাহলে এফ এর ভিতরে একটা বিন্দু হলো আছে, ধরুন হচ্ছে এক্স, তাহলে এফ এর ভিতরে একটা বিন্দু নিলাম এক্স, এফ এর কমপ্লিমেন্টে ধরলাম একটা বিন্দু এক্স। বাট আমরা কিন্তু ধরে নিয়েছিলাম এই যে এই জায়গাটা ধরে নিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম এফ এফ কন্টেন্স এফ প্রাইম, এখান থেকে এটা মানে হচ্ছে এটা কি এফ প্রাইম সাবসেট অফ এফ। আচ্ছা এই যে বাট এত ইমপ্লাইজ, এটা ইমপ্লাই করে এই যে আমরা এখান থেকে এটা পাইলাম। এখন যদি আমি উভয় পক্ষে কমপ্লিমেন্ট নিই অর্থাৎ এখানে জিনিসটা হচ্ছে এরকম, এই লাইন থেকে গেছে, এই লাইন থেকে গেছে, এখান থেকে গেছে, উভয় পক্ষ যদি তুমি কমপ্লিমেন্ট নাও, সরি উভয় পক্ষ যদি কমপ্লিমেন্ট নাও তাহলে এখানেও কমপ্লিমেন্ট নিলাম, এফ প্রাইমের কমপ্লিমেন্ট আমি নিলাম। যখন এইভাবে আসে কমপ্লিমেন্ট নিলে তখন উল্টে যাবে, তার মানে তখন এইভাবে হয়ে যাবে। যখন এ সাবসেট অফ বি হয় কমপ্লিমেন্ট নিলে উল্টে যায়, তো এরকম আর কি এফ কন্টেন্স এফ প্রাইম। এখন যদি কমপ্লিমেন্ট নিই তখন উল্টা পড়ে যাবে, এই যে সেটাই এখানে লেখা হয়েছে, এই যে সেটাই এখানে লেখা হয়েছে। এখন দেখো সো আচ্ছা এক্সটাকে আমরা বলেছিলাম এফ এর কমপ্লিমেন্টে আছে, এক্সটাকে বলেছিলাম এফ এর কমপ্লিমেন্টে আছে, তার মানে এক্স এখানে আছে, এই যে এক্স এখানে আছে, তার মানে এক্স বিলংস টু এফ এর কমপ্লিমেন্ট, এক্স বিলংস টু এফ এর কমপ্লিমেন্ট। কিন্তু এফ এর কমপ্লিমেন্ট সাবসেট অফ দিস, এই যে তাহলে আমি এই জায়গাটাকে যদি আবার একটু লিখি, আমি আবার একটু লিখি এক্স বিলংস টু এফ এর কমপ্লিমেন্ট, এফ এর কমপ্লিমেন্ট সাবসেট অফ এফ প্রাইম তার কমপ্লিমেন্ট, এটা লিখলাম। এই যে এটাই এখানে লেখা হয়েছে, এই যে এটা এখানে লেখা হয়েছে অ্যাড এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ। হ্যাঁ আচ্ছা এক্সটা, তাহলে এক্সটা এখানে আছে, এখান থেকে আমরা এটা বলতে পারি, একটা লাইন এখানে বলতে পারি এক্স বিলংস টু এই, এটা বলতে পারি। এখন দেখো এক্সটাকে এখানে পাওয়া গেছে, বাইরে কি আছে সি আছে, তার মানে এই সেটের কমপ্লিমেন্টে এক্স আছে। আচ্ছা এক্স এফ এর লিমিট পয়েন্ট, এক্স এফ এর লিমিট পয়েন্ট যদি হয়, এক্স যদি এফ এর লিমিট পয়েন্ট হয় তার মানে হচ্ছে এক্স বিলংস টু এফ প্রাইম। এক্স যদি এফ এর লিমিট পয়েন্ট হয় তাহলে এটা হবে, এটা হবে। কিন্তু আমার তো এক্সটাকে এটার ভিতরে পাওয়া যায় না, এটার কমপ্লিমেন্টে পাওয়া গেছে, এই যে কমপ্লিমেন্টে পাওয়া গেছে। যদি এই শর্তটা মানে তাহলে এক্স লিমিট পয়েন্ট অফ এফ, কিন্তু আমি তো দেখলাম যে এই শর্তটা সে মানছে না, কারণ সে তার কমপ্লিমেন্টের মধ্যে আছে, এই যে কমপ্লিমেন্টের মধ্যে আছে, এই যে কমপ্লিমেন্টের মধ্যে আছে, এফ প্রাইমের কমপ্লিমেন্টে আছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ। হ্যান্স যেখানে দেয়ার এক্সিস্ট, যেখানে দেয়ার এক্সিস্ট তার লিমিট পয়েন্ট যেহেতু না, ফলে কি হচ্ছে, যেহেতু এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ, তো লিমিট পয়েন্ট না মানে কি, এটাকে কেন্দ্র করে একটা ওপেন স্পেয়ার হলেও তৈরি করা যাবে। এক্স যেহেতু লিমিট পয়েন্ট না, তাহলে এক্সকে কেন্দ্র করে একটা ওপেন স্পেয়ার তৈরি করা যাবে। এই যে আমরা একটা ওপেন স্পেয়ার তৈরি করেছি যেটার ভিতরে এফ এর কোনো বিন্দু নেই, এফ এর কোনো বিন্দু নেই মানে সে এফ এর বাইরে আছে, তার মানে এই ওপেন স্পেয়ারটা এটার সাবসেট। তাহলে আমি আবার একটু বলি, আমরা এখানে বলেছি এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এফ। এক্স যদি লিমিট পয়েন্ট হতো তাহলে এটা ঘটতো, যেহেতু এটা ঘটে নাই, এটা বাহিরের এফ প্রাইমের সি এর মধ্যে এক্স আছে, সুতরাং এক্স লিমিট পয়েন্ট না। এক্স যেহেতু লিমিট পয়েন্ট না, সুতরাং লিমিট পয়েন্টের সংজ্ঞা অনুযায়ী এক্সকে কেন্দ্র করে একটা ওপেন স্পেয়ার তৈরি করা যাবে
যে ওপেন স্কোয়ারের ভিতরে এফ এর কোনো বিন্দু থাকবে না, তার মানে এই ওপেন স্কোয়ারটা পুরোপুরি এফ এর বাইরে থাকবে, তার মানে এই ওপেন স্কোয়ার সাবসেট অফ এফ এর কমপ্লিমেন্ট। কনসিকুয়েন্টলি ফলে এফ সি এফ এর কমপ্লিমেন্ট ইজ অ্যান ওপেন সেট। কেন এফ এর কমপ্লিমেন্ট ওপেন সেট? কেন ওপেন এফ এর কমপ্লিমেন্ট ওপেন সেট? কারণ হচ্ছে আমরা এক্সটাকে কোত্থেকে নিয়েছি, এই যে একটু দেখো, এক্সটাকে নিয়েছি এফ এর কমপ্লিমেন্ট থেকে, এক্সটাকে নিয়েছি এফ এর কমপ্লিমেন্ট থেকে, সে এক্সকে কেন্দ্র করে একটা ওপেন স্কোয়ার তৈরি করেছি, সেই ওপেন স্কোয়ারটা পুরোপুরি এফ এর কমপ্লিমেন্টের সাবসেট অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ওপেন সেট। ওপেন সেটের সংজ্ঞায় বলছে যদি তার থেকে কোনো একটা বিন্দু নিলে সেই বিন্দুকে কেন্দ্র করে ওপেন স্কোয়ার তৈরি করা যায় যেটা পুরোপুরি ওটা সাবসেট হয়, তখনই ওই সেটটা হয়ে যাবে ওপেন সেট। ফলে এফ এর কমপ্লিমেন্ট হয়ে গেছে ওপেন। আর এফ এর কমপ্লিমেন্ট যেহেতু ওপেন, সুতরাং এফটা হচ্ছে ক্লোজড। এফ এর কমপ্লিমেন্ট যেহেতু ওপেন, সুতরাং এফটা হচ্ছে ক্লোজড। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী থিওরেমে যাচ্ছি। সংজ্ঞা, ক্লোজার অফ এ সেট। একটা সেটের ক্লোজার বলতে আমরা কি বুঝি? Let x comma d be a metric space and S is a subset of it. Then the closure of S is denoted by S এর উপরে একটা বার চিহ্ন দেব, which is the smallest closed set containing S. আচ্ছা, একটু দেখো এখানে আমাদের এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম, দেখো S is a subset of X. Closure of S denoted by this. এটা মানেটা কি? এটা মানে হচ্ছে স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এস। আচ্ছা, এই মেট্রিক স্পেসের মধ্যে কয়টা ক্লোজ সেট আছে আমি জানি না, আমি একটু বলি তোমাদেরকে। ধরো ধরো এই মেট্রিক স্পেসের ভিতরে F1 F2 F3 এই তিনটা ক্লোজ সেট আছে। এই তিনটে ক্লোজ সেট আছে, এই মেট্রিক স্পেসের ভিতরে তিনটে ক্লোজ সেট আছে। এই তিনটে ক্লোজ সেটের ভিতরে F1টা S কে কন্টেইন করে, F2টা S কে কন্টেইন করে, F3 করে না, F3 করে না। অর্থাৎ আমি এই মেট্রিক স্পেসের মধ্যে ধরে নিলাম তিনটা ক্লোজ সেট আছে, সেই তিনটা ক্লোজ সেটের একটা F1 একটা F2 একটা F3। F1 আর F2 এই দুটো কি করে? S কে কন্টেইন করে, কিন্তু F3টা করে না। এখন S কে কন্টেইন করে এরকম দুটো ক্লোজ সেট আমাদের কাছে আছে, একটা F1 একটা F2। এই দুটো ক্লোজ সেটের ভিতরে সবচেয়ে ছোটটা, তার মানে কি? আমি এই দুটো ক্লোজ সেটের ভিতরে সবচেয়ে ছোটটা যদি আমি বলি, তাহলে F1 ইন্টারসেকশন F2, যেটা কাকে কন্টেইন করে? S কে কন্টেইন করে। আমি যখন ইন্টারসেকশন দেব তখন সবচেয়ে ছোটটাই পাবো, সবচেয়ে ছোট। দুইটা ক্লোজ সেটের ইন্টারসেকশন একটা ক্লোজ সেট, দুইটা ক্লোজ সেটের ইন্টারসেকশন একটা ক্লোজ সেট। তাহলে ক্লোজার মানে হচ্ছে, একটা সেটের ক্লোজার মানে হচ্ছে ওই সেটকে কন্টেইন করবে যত ক্লোজ সেট আছে তাদের ভিতরে সবচেয়ে ছোট ক্লোজ সেটটাকেই বলা হবে, সবচেয়ে ছোট ক্লোজ সেটটাকে বলা হবে ক্লোজার অফ দি সেট। সেই জন্য এখানে লিখেছি, দেন দ্য ক্লোজার অফ এস ইজ ডিনোটেড বাই এস বার হুইচ ইজ দ্য স্মলেস্ট, ক্ষুদ্রতম ক্লোজ সেট কন্টেইনিং এস। এসকে ধারণ করে এরকম সবচেয়ে ছোট ক্লোজ সেটটাই হচ্ছে ক্লোজার। দ্যাট ইজ এস এর ক্লোজার মানে হচ্ছে, এখানে দেখো ইন্টারসেকশন নেওয়া হয়েছে এফ এর, তার মানে যতগুলো ক্লোজ সেট আছে সবগুলোর ইন্টারসেকশন নেওয়া হয়েছে। এবং ক্লোজ সেটগুলোর ইন্টারসেকশন নিলে হবে না, ক্লোজ সেটগুলো এসকে ধারণ করতে হবে। এই যে এসকে ধারণ করতেছে, তাহলে এই যে এখানে যে দুটো ক্লোজ সেটের কথা বলছি তারা কিন্তু এসকে ধারণ করতেছে, এই যে তারা এসকে ধারণ করতেছে, তাহলে ইন্টারসেকশন নিলেই আমি ছোটটা পেয়ে যাবো। দেয়ারফর ক্লোজার অফ এস ইজ দ্য ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস, ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস কন্টেইনিং এস। এইগুলো আমাদের ক্লোজারের সংজ্ঞা। এখন আসলে কনভার্জেন্স সিকোয়েন্স কাকে বলে? A sequence xn in a metric space x, D is said to be a convergent sequence if there exists an x belongs to x such that limit n tends to infinity d of xn, x equal to 0. তাহলে আমরা আমাদের একটা মেট্রিক স্পেস দেওয়া আছে, সেটা হচ্ছে x, d, আর এই মেট্রিক স্পেসের মধ্যে একটা সিকোয়েন্স, সেটা হচ্ছে xn। মেট্রিক স্পেসের একটা বিন্দু হচ্ছে x,
এই এক্সটাকে এই সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট বলা হবে যদি এই ম্যাট্রিক স্পেসের ভেতরে একটা বিন্দু এক্স পাওয়া যায় যাতে করে ডি অফ এক্স এন কমা এক্স এবং এটার যদি আমি লিমিট নিই এবং সেটা যদি কী হয় 0 হয়, তখন এক্সটাকে বলা হবে এই সিকোয়েন্সের লিমিট। তাহলে ডি অফ এক্স এন কমা এক্স এটা লিমিট নিলে যদি 0 হয় তাহলে এক্সকে বলা হবে লিমিট। হিয়ার এক্স ইজ কল্ড দ্য limit of the sequence xn and we write limit n tends to infinity এখানে ইনফিনিটি ওখানে চলে গেছে limit n tends to infinity xn equal to x or এটাকে xn tends to x অথবা as n tends to infinity এভাবেও লেখা হয়। তাহলে এই গেল কনভার্জেন্স সিকোয়েন্স। Cauchy sequence, a sequence xn in a metric space x, d is said to be a Cauchy sequence। তাহলে আমরা একটা ম্যাট্রিক স্পেস নিলাম, তার থেকে একটা সিকোয়েন্স নিলাম, এটাকে Cauchy sequence বলা হবে if for every epsilon greater than 0 there exists a positive integer n। এই যে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n পাওয়া যেতে হবে such that d of xn, xm less than epsilon for all nm greater than n। আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে এরকম, আমরা যে সিকোয়েন্সটা নিয়েছি সিকোয়েন্সটা হচ্ছে আমাদের xn, এটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি x1 x2 x3 এইভাবে যাচ্ছে, এই হলো আমাদের সিকোয়েন্স। এখন একটা n পাইতে হবে, ধরো আমি n এর মান ধরো নিলাম 500, n এর মান ধরে নিলাম আমি 500, এরকম একটা n খুঁজে পেতে হবে। এখন এই 500-র বড় যত আছে, ধরো 500-র বড় হচ্ছে 501 থেকে শুরু, তাহলে x 501, আর একটা হতে পারে x 502। এটা আমি কোথায় বসাবো? ম্যাট্রিকে বসাবো। বসাইয়ে কি পাবো? লেস দেন অ্যাপসাইলন। অ্যাপসাইলন হচ্ছে শূন্যের সাথে বড় একটা সংখ্যা। আবার এটাও হতে পারে ডি অফ এক্স 501 কমা এক্স 503, এটাও লেস দেন অ্যাপসাইলন। আবার এটাও হতে পারে ডি অফ এক্স 503 এক্স 504, এটাও লেস দেন অ্যাপসাইলন। তার মানে কি, এরকম একটা n আমাকে খুঁজে বের করতে হবে। আমি n এর মান 500 বলেছি, সেই 500-র বড় যত আছে nm, অর্থাৎ 501 502 503, সেই 501 502 503 504 এই সম্বলিত যতগুলো সিকোয়েন্সের পদ আছে টার্ম আছে, সেগুলো ম্যাট্রিকে যখন বসাবো দুটো দুটো করি, বসালে সেই ম্যাট্রিকের মানটা লেস দেন হবে অ্যাপসাইলন। অ্যাপসাইলন হচ্ছে শূন্য চেয়ে বড়। তাহলে একটা সিকোয়েন্সকে Cauchy সিকোয়েন্স, ম্যাট্রিক স্পেসের একটা সিকোয়েন্সকে Cauchy সিকোয়েন্স বলা হবে যদি ফর অল অ্যাপসাইলন গ্রেটার দেন 0 বা ফর এভরি অ্যাপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n। এরকম একটা n যদি আমি খুঁজে পাই যে n এর বড় যত nm আছে সেগুলোর জন্য d অফ xn, xm লেস দেন অ্যাপসাইলন হতে হবে। এই শর্তটা যদি মানে তখন সিকোয়েন্সটাকে বলা হবে Cauchy সিকোয়েন্স। তারপর হচ্ছে কমপ্লিট মেট্রিক স্পেস। এই মেট্রিক স্পেস ইজ x, d is said to be complete if and only if every Cauchy sequence in it converges to an element of it। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে সকল Cauchy সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট হয় না, সকল Cauchy সিকোয়েন্স কনভার্জেন্ট হয় না। যদি কোনো ম্যাট্রিক স্পেসের সকল Cauchy সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তখন সিকোয়েন্সটাকে বলা হবে, তখন স্পেসটাকে বলা, ম্যাট্রিক স্পেসটাকে বলা হবে কমপ্লিট ম্যাট্রিক স্পেস। তাহলে কমপ্লিট ম্যাট্রিকের সংখ্যা কি? একটা ম্যাট্রিক স্পেসকে কমপ্লিট বলা হবে যদি তার সকল Cauchy সিকোয়েন্স কনভার্জেন্ট হয়। Every convergence sequence in a metric space is a Cauchy sequence, but the converse is not true in general। সকল কনভার্জেন্স সিকোয়েন্স Cauchy হবে, বাট দ্য বিপরীতটা সত্য নাও হতে পারে। তাহলে যদি কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, অর্থাৎ যদি কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় অবশ্যই Cauchy সিকোয়েন্স হবে, কিন্তু Cauchy হলে কনভার্জেন্ট নাও হতে পারে। সকল Cauchy সিকোয়েন্স কনভার্জেন্ট হবে কিন্তু বিপরীতটা সত্য নাও হতে পারে। আমরা এটা প্রমাণ দিচ্ছি। Let x, d be a metric space and xn be a convergent sequence। মানে আমি xnটাকে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স ধরে নিচ্ছি, প্রমাণ করব সেই Cauchy সিকোয়েন্স, সাপোজ xn, এখন xnটাকে যেহেতু আমি কনভার্জেন্ট বলছি তাহলে নিশ্চয়ই সেই বড় হাতের x এর কোনো একটা বিন্দুতে কনভার্জ করবে। আমরা সেই জন্য ধরে নিচ্ছি সাপোজ xn কনভার্জেস টু ছোট হাতের x, যেটা ছোট হাতের xটা অবশ্যই বড় হাতের x এর মধ্যে আছে, তার মানে xn কনভার্জেস টু x।
তো এক্স এন কনভার্জেস টু এক্স, এই যে অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে এরকম, এক্স এন কনভার্জেস টু এক্স। তো এর মানেটা কি, আমরা একটু আগে কনভার্জেন্স সিকোয়েন্সের সংজ্ঞা দিয়েছি। দেন ফর গিভেন এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a positive integer n such that d of xn, x less than এপসাইলন লিখেছিলাম, আমরা এখানে লিখেছি এপসাইলন বাই 2। একই কথা, এপসাইলন যে কথা এপসাইলন বাই 2 একই কথা, অসুবিধা নেই। তাহলে এখানে এক্সএনটা যেহেতু কনভার্জেন্ট এবং সে যদি এক্সে কনভার্ট করে, সুতরাং অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ কনভার্জেন্ট সিকোয়েন্স ডি অফ এক্সএন, এক্স লেস দেন এপসাইলন, এপসাইলনের জায়গায় আমরা লিখেছি এপসাইলন বাই 2। অবশ্যই এরকম একটা পজিটিভ ইন্টিজার এন খুঁজে পাবো যে এন এর বড় যত ছোট হাতের এন আছে সবার জন্যই এই কথাটা সত্য হবে, যেহেতু সে কনভার্জেন্ট। হ্যান্স ফর এন এম গ্রেটার দেন এন, তাহলে বড় হাতের এন এর বড় যা এন নিব, ছোট হাতের এন নিব, সবার জন্য এটা সত্য। সেই জন্য লিখেছে হ্যান্স ফর এন এম গ্রেটার দেন এন উই গেট বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি জানি, সেটা হচ্ছে ডি অফ এক্স এন, এক্স এম, ম্যাট্রিক স্পেসের ট্রায়াঙ্গেলিটি ডি অফ এক্স এন, এক্স এম লেস দেন ইকুয়াল টু ডি এন এক্স এন, এক্স প্লাস ডি অফ এক্স, এক্স এম। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল এক্স আনছি, এখানেও সেটা লিখলাম, এটা লেখা যায় ট্রায়াঙ্গেল ইউনিটি মোতাবেক। এবার এটাকে আমরা ডি অফ এক্স এন, এক্স, ঠিক আছে, আর এটাকে ঘুরেই লিখছি, যেহেতু আমরা জানি ডি অফ এ বি যে কথা, ডি অফ বি এ একই কথা, এটা আমরা জানি, সেই জন্য এক্সটাকে আগে লিখেছি, এক্সটাকে পরে লিখেছি। এখন আমরা তো এখানে লিখেছি ডি অফ এক্স এন, এক্স লেস দেন এপসাইলন বাই 2, তাহলে ডি অফ এক্স এন, এক্স এটার পরিবর্তে লেস দেন এপসাইলন বাই 2, পরেরটার পরিবর্তে লেস দেন এপসাইলন বাই 2। কেন? কারণ সেখানেও যে এম আছে, ছোট হাতের এম, সেটাও তো বড় হাতের এনের বড়, সেটাও বড় হাতের এনের বড় যতগুলো হবে সবার জন্য এটা সত্য হবে, তাহলে এখানেও লেস দেন এপসাইলন বাই 2 লেখা যাবে। তাহলে শেষমেশ পাওয়া গেল ডি অফ এক্স এম, এক্স এম লেস দেন এপসাইলন। তো এইটা হওয়া মানেই কসি সিকোয়েন্স। আমি একটু আগে দেখো কসি সিকোয়েন্সের সংজ্ঞা দিয়েছি, একটু পূর্ব পৃষ্ঠে আবার একটু যাচ্ছি, দেখো যে কসি সিকোয়েন্সের সংজ্ঞা দিয়েছি, ডি অফ এক্স এম, এক্স এম লেস দেন এপসাইলন ফর অল এন এম গ্রেটার দেন এন। এখানে যেহেতু আমরা এখন এই জিনিসটা প্রমাণ করেছি, প্রমাণিত হয়ে গেল এই সিকোয়েন্স হচ্ছে কসি সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্সটাকে আমরা কনভার্জেন্ট বলেছিলাম, এই যে সিকোয়েন্সটাকে আমরা কনভার্জেন্ট বলেছিলাম, প্রমাণ করলাম সে কসি সিকোয়েন্স। তার মানে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ এ কসি সিকোয়েন্স, কিন্তু প্রমাণ করবো বিপরীতটা সত্য নাও হতে পারে। দেখো কনভার্স পার্ট। এখন আমরা বড় হাতের যে ম্যাট্রিক স্পেস নিব, সেই বড় হাতের এক্স নিয়েছি 0 থেকে 1, এই ওপেন ইন্টারভাল, জিরোটা এখানে নাই, ওয়ানটাও এখানে নাই, খেয়াল করে দেখো, একটা ওপেন ইন্টারভাল নিয়েছি, ওপেন স্পেস যেটা 0 থেকে 1, এই ওপেন ইন্টারভালটা নিয়েছি, এবং এখানে যে ম্যাট্রিকটা নিয়েছি সেটা হচ্ছে ইউজুয়াল ম্যাট্রিক জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর ফর্মাল, আর এখানে একটা সিকোয়েন্স নিয়েছি এক্স এন ইকুয়াল টু 1 লেট এত বি এ সিকোয়েন্স ইন এক্স। তাহলে আমাদের এখানে ম্যাট্রিক স্পেসটা যেটা বড় হাতের এক্স, সেটা 0 থেকে 1 এর মধ্যে সকল বাস্তব সংখ্যা, জিরোটাও নাই, ওয়ানটাও নাই, এবং এখানে যে ম্যাট্রিকটা সেটা হচ্ছে ইউজুয়াল ম্যাট্রিক। এখন দেন ডি অফ এক্স এন, এক্স এম যদি আমি লিখি, এক্স এন মানে এই যে এখন যে এই যে সংজ্ঞাটা, এই যে আমরা যেটা ধরে নিয়েছিলাম এক্স এন মানে 1 বাই এন, তাহলে এক্স এন এর পরিবর্তে আসবে 1 বাই এন, আর এক্স এম এর পরিবর্তে আসবে 1 বাই এম। এখন এত টেন্স টু 0 অ্যাজ এন এম টেন্স টু ইনফিনিটি, তার মানে আসলে এটা লেস দেন এপসাইলন। এই যে 1 বাই এম মাইনাস 1 বাই এন এর পরম মান, এটা টেন্স টু 0 অ্যাজ এন এম, তার মানে এত লেস দেন এপসাইলন হচ্ছে। তো এপসাইলন তার মানে 1 বাই এম, 1 বাই এন মাইনাস 1 বাই এম টেন্স টু 0 মানে হচ্ছে এটা লেস দেন এপসাইলন, প্রায় 0-র কাছাকাছি। তার মানে যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা চেয়ে সে ক্ষুদ্র হচ্ছে। Thus for given epsilon greater than 0 there exist integers nm greater than n such that কি লিখছি আমরা, there exist integers nm greater than n such that d of xn, xm less than epsilon for all nm greater than n। এখানে একটু কথাটা বোধহয় একটু ভিন্নতর হয়েছে, there exist, এখানে একটু এভাবে লিখি, there exist integer, there exist an integer, there exist an, এটা কাটিয়ে দিচ্ছি আমি, there exist an integer n, thus for given epsilon greater than there exist an integer বড় হাতের n such that d of xn, xm less than epsilon for all nm greater than n, কারণ এটা টেন্স টু 0 মানে এটা, therefore xn is a Cauchy sequence, সুতরাং এটা Cauchy sequence হয়েগুলো, কারণ Cauchy sequenceর সংজ্ঞাটা সে মানলো। তাহলে আমরা যেই স্পেস নিয়েছি, যে ম্যাট্রিক নিয়েছি, সেখান থেকে যেই কি বলে সিকোয়েন্স নিয়েছি, সেটা হয়ে গেল কসি সিকোয়েন্স। এখন প্রমাণ করব সে কনভার্জেন্ট না।
আচ্ছা, আমরা যে স্পেসটা নিয়েছি সেই স্পেস হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে সকল বাস্তব সংখ্যা, সেখানে 0টাও নাই 1টাও নাই। এখন আমরা এই যে সিকোয়েন্সটা নিলাম xn = 1/n, সেটা যদি লিমিট নিই, লিমিটটা হচ্ছে 0। তাহলে লিমিট যেহেতু 0, আবার লিমিটটা স্পেসের মধ্যে নাই, এই যে স্পেসের মধ্যে নাই, 0টা স্পেসে নাই, তাহলে কনভার্জেন্স সিকোয়েন্সের সংখ্যা হচ্ছে সে তার যে লিমিট হবে সেই লিমিটটা ওই স্পেসে থাকতে হবে। সেই জন্য লিখেছি এই 0টা হুইচ ডাজ নট বিলংস টু এক্স, যেটা এই এক্সের ভিতরে নাই। তাহলে সে কনভার্জ করছে যেখানে, বা তার লিমিট যেটা হচ্ছে সেটা ওই স্পেসের ভিতরে নাই, তার মানে সে কনভার্জেন্ট না। হ্যান্স xn is a Cauchy sequence but does not converge to an element of x. That is, every Cauchy sequence may not be a convergent sequence. Every Cauchy sequence may not be a convergent sequence. আর একটা আছে আমাদের থিওরাম, prove that the Euclidean space Rn is a complete metric space. Euclidean space Rn হচ্ছে complete metric space. We know that the metric of Rn, Rn স্পেসের ম্যাট্রিকটা আমি ইতিমধ্যে এগুলো আলোচনা করেছি। Rn স্পেসের যে ম্যাট্রিক সেটা হচ্ছে দিস, এটা আমি আগে আলোচনা করেছি। d of xy = xy minus y whole square plus x2 minus y2 whole square plus x3 minus y3 whole square plus dot dot x3 minus y whole square তার বর্গমূল। যেখানে x মানে হচ্ছে বড় হাত ছোট হাতের x মানে হচ্ছে x1 ডট কমা x2 কমা x3 ডট xn, আর y মানে হচ্ছে y1 কমা y2 কমা y3 কমা ডট ডট yn। এটা হচ্ছে Rn স্পেসের যে ম্যাট্রিক, সেটা হচ্ছে এটা। তো এটাকে যদি আমি সামেশনের মাধ্যমে লিখি, এটাকে যদি আমি এটাকে যদি আমি সামেশনের মাধ্যমে লিখি, তাহলে এটা লেখা যাবে সামেশন i = 1 to n xi minus yi হোল স্কয়ার বাইরে পাওয়ার হাফ। রুট ওভার মানে হচ্ছে বাইরে পাওয়ার হাফ। তো তাহলে আমরা এটা হলো ম্যাট্রিকটা। আমরা প্রমাণ করতে চাই কি জিনিস, যে Rn স্পেসটা একটা কমপ্লিট মেট্রিক স্পেস। Rn স্পেসটা হচ্ছে একটা কমপ্লিট মেট্রিক স্পেস। আমরা কমপ্লিট মেট্রিক স্পেসের সংজ্ঞা দিয়েছি ইতিমধ্যে, যদি সকল Cauchy সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, যদি সকল Cauchy সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে কমপ্লিট হবে। তাহলে আমরা এখানে একটা Cauchy সিকোয়েন্স ধরে নেব, প্রমাণ করব সে কনভার্জেন্ট, তখনই সে প্রমাণিত হবে কমপ্লিট মেট্রিক স্পেস। আচ্ছা, let xm be a Cauchy sequence, এই যে let xm be a Cauchy sequence in Rn where xm মানে হচ্ছে this. Since xm is a Cauchy sequence, so for every epsilon greater than 0, যেহেতু Cauchy sequence, so for every epsilon greater than 0 there exists an integer n such that সিকোয়েন্সের দুটো পদ ম্যাট্রিকে বসাইলে লেস দেন এপসাইলন হবে। সিকোয়েন্সের দুটো পদ d of xm, xr ম্যাট্রিকে বসাইলে লেস দেন এপসাইলন হবে, কারণ এটা Cauchy সিকোয়েন্স। এখন সিকোয়েন্সের দুটো পদ ম্যাট্রিক তো আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি, এটা এই যে ম্যাট্রিক মানে এটা। তাহলে সামেশন i = 1 to 1 xim minus xir বাইরে হোল স্কোয়ার, তার বাইরে পাওয়ার হাফ, লেস দেন এপসাইলন ফর m এবং r গ্রেটার দেন n। এবার d of xm, xr দেখো এত লেস দেন এপসাইলন ছিল, আমরা ওই লাইনটাই এখানে আবার লিখছি, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার যদি উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে যদি আমি বর্গ করি, আমি এটা আর লিখতেছি না, আমি এখন এই জায়গাটার মধ্যে বর্গ করছি, এই জায়গাটার মধ্যে বর্গ করছি, তাহলে বর্গ করলে বাইরের হাফটা চলে যাবে, সরি বাইরের হাফটা চলে যাবে, লেস দেন এপসাইলন স্কয়ার। এবার বাইরে যেহেতু একটা স্কয়ার আছে, তোমরা জানো যে a মাইনাস b হোল স্কয়ার যে কথা, অর্থাৎ আমি এটা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ারকে আমি লিখতে পারি a মাইনাস b এর পরম মানের হোল স্কয়ার। তো এই যে পরম মানের হোল স্কয়ার, তার মানে x i m মাইনাস x i r তার পরম মানের হোল স্কয়ার লেস দেন এপসাইলন স্কয়ার। এখন যদি আমি এখান থেকে বর্গমূল করি, তাহলে আমি লিখতে পারি এক্স আই এম মাইনাস এক্স আই আর তার পরম মান লেস দেন এপসাইলন, লেস দেন এপসাইলন, সেটাই এখানে লেখা হয়েছে। এই যে এত স্কোয়ার থেকে এই কথাটা লেখা হয়েছে। ফর ইচ ফিক্সড আই, প্রত্যেক আয়ের জন্যই, আয়ের মানে 1 2 3 4 যাই বসে, তখন এই দুটো পদের বিয়োগফল লেস দেন এপসাইলন। দিস শোজ দ্যাট, এখন এই কথাটার মানেটা কি, এই কথাটার মানে, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আয়ের মান যদি তুমি 1 বলো, অর্থাৎ আমি এই জায়গাটার মধ্যে এখানে যে আয়ের মান যদি 1 বসাই, তাহলে x1m মাইনাস x1r, সরি x1r লেস দেন কি এপসাইলন, এটা হচ্ছে আর।
আবার আয়ের মধ্যে যদি 2 বসাই x1m মাইনাস x2m মাইনাস x2r লেস দেন এপসাইলন, এভাবে হতে থাকবে। তাহলে এই যে x1 x2 x3 বা x1m x1r, তার মানে এগুলো কিন্তু বাস্তব সংখ্যা। সেই জন্যই বলা হয়েছে দিস শোজ দ্যাট ফর ইচ ফিক্সড আই এর মান তো 1 থেকে n পর্যন্ত, এখানে দ্য সিকোয়েন্স x11 x12 x13 ডট ডট এত এই যে ক্লাসের সিকোয়েন্স। কারণ কি? কারণ হচ্ছে এত লেস দেন এপসাইলন পাওয়া গেছে, এই যে এত লেস দেন এপসাইলন পাওয়া গেছে। এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, দুইটি বাস্তব সংখ্যার সিকোয়েন্স। বাস্তব সংখ্যা থেকে সিকোয়েন্স নিয়ে বিয়োগ করে পরমাণুর লেস দেন এপসাইলন হচ্ছে। সুতরাং এটা হয়ে গেছে কসের সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। এটা হচ্ছে কসের সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। তো কসের সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সো ইট কনভার্জেস। আচ্ছা, আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি সকল কসের সিকোয়েন্স কনভার্জ করে। এখানে আমরা ধরে নিয়েছিলাম আগের পাতায় দেখো, আমাদের প্রমাণ করতে হবে প্রুফ দ্যাট দ্য ইকুইভ্যালেন্ট আরএন ইজ কমপ্লিট, তাই না? আমরা এখানে কিন্তু কমপ্লিট মানে এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি আরএন ইজ কমপ্লিট। আমরা এখানে বলেছিলাম যে এক্স এম ইজ এ কসের সিকোয়েন্স, এবং সেখান থেকে আমরা এটা পাইছি, এবং এরপরে আমরা এখান থেকে এই যে এই লাইনটা পাইছি, তারপরে আমরা এই লাইনটা পাইছি। এখন এই যে x1 xim মাইনাস xir লেস দেন এপসাইলন, এটা কিন্তু এগুলো বাস্তব সংখ্যার সিকোয়েন্স। বাস্তব সংখ্যার সিকোয়েন্সের দুটি পদের বিয়োগফলের ফর্মুলা লেস দেন এপসাইলন, এবং এটা হচ্ছে কসের সিকোয়েন্স, বাস্তব সংখ্যার কসের সিকোয়েন্স। কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে একটা প্রমাণ আছে যে রিয়েল নাম্বারের সেটটা হচ্ছে কমপ্লিট। রিয়েল নাম্বারের সেট কমপ্লিট মানে হচ্ছে রিয়েল নাম্বারের কসের সিকোয়েন্স কনভার্জেন্ট। সেই জন্য আমরা লিখেছি এই যে এই যে কসের সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, এটা হচ্ছে রিয়েল নাম্বারের কসের সিকোয়েন্স। আবার একটা প্রমাণ আছে রিয়েল নাম্বারের কসের সিকোয়েন্স কনভার্জেন্ট, সুতরাং এটা কনভার্জ করবে, সো ইট কনভার্জেন্স। তার মানে আমরা xim এই যে এটা সিকোয়েন্স, এটা কনভার্জ করতে স্লো করে নিচ্ছে xi তে কনভার্জ করে। অ্যাজ m টেন্ডস টু ইনফিনিটি, m যদি ইনফিনিটি যায় তাহলে এটা কনভার্জ করে xi। তাহলে i এর মানে 1 2 3 ডট ডট n পর্যন্ত যাবে। তাহলে i এর মানে 1 থেকে n পর্যন্ত যাবে ইউজিং দিস n লিমিটস উই ডিফাইন। হ্যাঁ, তাহলে x1m এটা কনভার্জ করে x1m। একটু আবার আমি এখানে লিখছি, অর্থাৎ এখানে x1m কনভার্জ করে x1m, x2m এটা কনভার্জ করে x2 তে, x3m এটা কনভার্জ করে x3 তে। তাহলে x i এর মান n পর্যন্ত, xnm এটা কনভার্জ করে xn এ। তাহলে সেই জন্য লিখছি ইউজিং দিস n লিমিটস টু ডিফাইন। তাহলে এই যে x1 x2 x3 ডট এই যে x1 x3 এই যে x1 x2 x3 ডট xn, এটার নাম দিয়েছি আমি x, এবং এখানে n সংখ্যক কম্পোনেন্ট আছে, সুতরাং এটা rn এ আছে। তাহলে ফ্রম 1 মানে হচ্ছে এটা উইথ r টেন্ডস টু ইনফিনিটি, এখানে যখন r টেন্ডস টু ইনফিনিটি করব, এই যে এটা যখন r টেন্ডস টু ইনফিনিটি করব, উই হ্যাভ d অফ xm, x, হ্যাঁ এটা x এ কনভার্জ করবে, কারণ এই যে এই xim যেটা অথবা xrm যেটা হবে সেটা x এ কনভার্জ করবে, সেই জন্য এখানে x লেখা হয়েছে। এত লেস দেন এপসাইলন ফর, এখন আর নাই, এখন হচ্ছে m গ্রেটার দেন n, এই জন্য m গ্রেটার দেন n। তাহলে d অফ xm, x লেস দেন এপসাইলন ফর m গ্রেটার দেন n। দিস শোজ দ্যাট, এটা মানে হচ্ছে x ইজ দ্য লিমিট অফ xm। হ্যাঁ, এই xটা হচ্ছে xm এর লিমিট, এই সিকোয়েন্সের লিমিট। তাহলে এক্স ছোট হাতের এক্সটা কিন্তু rn এর উপাদান, ছোট হাতের এক্সএলটা হচ্ছে rn এর উপাদান। তাহলে xm নামক সিকোয়েন্সটা rn এরই একটা বিন্দুতে কনভার্জ করে, সুতরাং rnটা হচ্ছে কমপ্লিট। আজকে এই পর্যন্তই থাকবে, আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।